লাভ লস নাই। ওকে, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের লিজেন্ড কেয়ার ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং এর ফেসবুক লাইভ ক্লাসে। আমি খুবই দুঃখিত, ক্লাস শুরুর পূর্ব মুহূর্ত থেকেই আমি যতটুকু কথা বলেছিলাম হয়তোবা কিছু ত্রুটি জনিত কারণে তোমরা কথাগুলো শুনতে পারোনি। তো এই যে আবারও আমরা ক্লাসটা শুরু করলাম, তো আমার মনে হয় এখন হচ্ছে সাউন্ড ঠিক মতো তোমরা শুনতে পাচ্ছ। তো আমি যেটা বলছিলাম যে আমাদের আজকের ক্লাস সাজানো হয়েছে সমাস টপিকটিকে নিয়ে, এবং তোমরা সবাই জানো যে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে সমাস। এবং শুধুমাত্র এইচএসসি না, এইচএসসির সাথে যে অ্যাডমিশন রয়েছে, তোমরা এইচএসসি থেকে যে অ্যাডমিশনের প্রস্তুতি নেওয়া শুরু করে দাও, তোমাদের সবার জন্যই ইম্পর্টেন্ট একটা টপিকের নাম কিন্তু সমাস। তো এই যে এই বাংলা বিষয়ের গুরুত্বপূর্ণ একটা টপিক এবং সেই সাথে একটি ভয়ের টপিক হচ্ছে সমাস। আমি জানি তোমরা এই মুহূর্তে যারা যারা ক্লাসে উপস্থিত আছো তোমাদের সবারই একটা ভয়ের টপিকের নাম হচ্ছে সমাস। সো সমাস নিয়ে যত সব সমস্যা আছে সেই সমস্যাকারীদের জন্য আজকের ক্লাসটা সাজানো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লাইভ ক্লাসে, সমাসের ক্লাসে। সাথে থাকছি আমি ফাতিন ইশরাক মিন, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। ঠিক আছে, ওকে। তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। সবাই একটু দ্রুত আমাদের লাইভ ক্লাসে যুক্ত হয়ে যাও। আমরা দেখতে পাচ্ছি অলরেডি 100 ক্রস করে গিয়েছে। আমি চাই আজকে আরো অনেক অনেক বেশি স্টুডেন্টের উপস্থিতি হোক, কারণ তোমরা সবাই জানো যে একদম বাচ্চাকাল বলতে 9-10, তারপর হচ্ছে এইচএসসি, এরপর হচ্ছে অ্যাডমিশন এবং অ্যাডমিশনের পরে বিসিএস, পুরো জার্নিতেই তোমার যে বাংলার যে টপিকটা খুবই খুবই দরকার সেটা হচ্ছে সমাস। সো সমাস নিয়ে আজকের ক্লাস করব ইনশাআল্লাহ। সো সবাই একটু দ্রুত লাইভ ক্লাসে যুক্ত হয়ে যাও এবং ক্লাসটা নিজ নিজ টাইমলাইনে দ্রুত শেয়ার করে দাও, কারণ এই ক্লাসটা শুধুমাত্র তুমি নিজে করলেই হবে না, সবাইকে দেখার সুযোগ করে দিতে হবে। সুতরাং বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও আজকের ক্লাসে এবং সেই সাথে দ্রুত ক্লাসটা নিজের টাইমলাইনে শেয়ার করে দাও। ঠিক আছে, তোমাদের প্রাণ প্রিয় যে বন্ধুরা রয়েছে সেই প্রাণ প্রিয় বন্ধুদেরকে আজকের ক্লাসে মেনশন দিয়ে দাও। সবাই মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, তাই না? সুতরাং এইচএসসি পরীক্ষায় সবাইকে একটু গোল্ডেন সোনা পাওয়ার সুযোগ করে দাও এবং সবাইকে একটু আজকের ক্লাসে মেনশন দিয়ে দাও। ঠিক আছে, ওকে। সো চলো আজকে আমাদের সমাস নিয়ে ক্লাসটা শুরু করি। তোমাদের অনেকেরই ভয়ের যে কারণটা সমাস, এই সমাস নিয়ে আজকের ক্লাস শুরু করব ইনশাআল্লাহ, এবং সমাসের যে বেসিক যে ধারণা সেটা নিয়েই আজকের মূলত ক্লাসটা শুরু করব। ঠিক আছে, ওকে, ঠিক আছে। সো আজকে আমাদের ক্লাস হচ্ছে সমাস। আমাদের আজকের ক্যাপশনটা খুবই দারুণ, যে এক ক্লাসেই সমাস শেষ। সমাস শিখতে কিন্তু 6 মাস লাগে, অনেকেই বলে রাখে। আমি যখন কলেজে পড়তাম তখন আমার টিচারও বলেছিল যে সমাস শিখতে তোমার 6 মাস লাগবে। তো সমাস শিখতে আর 6 মাস লাগবে না, একটা ক্লাসেই আমরা সমাসের যত ধরনের পোস্টমর্টেম আছে সব করে ফেলবো ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ দিয়ে আজকের ক্লাসে থাকতে হবে এবং পুরো সম্পূর্ণ ক্লাসটা আপুর সাথে থাকতে হবে। ঠিক আছে, ওকে। জিএসটির জন্য ক্লাস করা যাবে অবশ্যই, এই ক্লাসটি সবার জন্য উন্মুক্ত, আমাদের ফ্রি ক্লাস। এবং এই সমাসের ক্লাসটা সমাস নিয়ে যাদের সমস্যা আছে, হতে পারে সেটা 5-6 এর ছোট বোন, হতে পারে সেটা 9-10 এর গার্লফ্রেন্ড, হতে পারে সেটা ইন্টারের বয়ফ্রেন্ড, যে কোনো বন্ধু বান্ধবী, চাচাতো ভাই চাচাতো বোন যারা আছে না কেন সবাইকে মেনশন দিয়ে দাও আজকের ক্লাসে, কারণ যাদের সমাস নিয়ে সমস্যা সবাই আজকের ক্লাসটা করতে পারে। সবার জন্য আজকের ক্লাসটা ফ্রি, একদম ফ্রি। ওকে,
চলো আমরা দেরি না করে আজকে ক্লাসটা শুরু করে দেই। আমাদের বাংলা দ্বিতীয় পত্রের ওয়ান শট ক্লাস, এক ক্লাসেই সমাস শেষ। প্রথম স্লাইডটা আমাদের স্ক্রিনে হাজির হয়ে গেছে, প্রথম স্লাইডটা আমাদের স্ক্রিনে হাজির হয়ে গেছে। একটু লক্ষ্য করেন, সমাস, এই যে সমাস একটা গোল চাকতির মতো দেখা যাচ্ছে সমাস। সমাস নিয়ে আমরা কিছু ইনফরমেশন এখন দেখব, সমাস নিয়ে আমরা কিছু ইনফরমেশন এখন দেখব। প্রথমত, সমাস শব্দটি সংস্কৃত ভাষার শব্দ। সমাস শব্দটি কোন ভাষার শব্দ? সংস্কৃত ভাষার শব্দ। সবাই একটু খাতা কলম নিয়ে বসেন এবং সেই সাথে সবাই একটু, আমি দেখতে পাচ্ছি যে মরিয়ম সবাইকে মেনশন দিচ্ছে, অসংখ্য ধন্যবাদ। সবাই একটু খাতা কলম নিয়ে বসেন এবং সেই সাথে যেটা করবেন, সবাই একটু নোট ডাউন করে নেবেন। আজকের ক্লাসে আপু যা যা বলবো সবকিছু একটু নোট ডাউন করে নেবেন, ঠিক আছে? ওকে, তাহলে চলেন আমরা ক্লাসটা শুরু করি। প্রথমেই আসছে যে সমাস, সমাস নিয়ে আমরা কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছি। সমাস শব্দটি সংস্কৃত ভাষার শব্দ। কোন ভাষার শব্দ? সংস্কৃত ভাষার শব্দ। আপনাদের সুবিধার্থে বলে রাখি, আমাদের বাংলা দ্বিতীয় পত্রের যতগুলো সাবজেক্টের নাম আছে, বাংলা দ্বিতীয় পত্রের যতগুলো সাবজেক্টের নাম আছে সবগুলোর কিন্তু সবগুলো, অর্থাৎ কারক বিভক্তি, সন্ধি, সমাস, তারপর হচ্ছে ধ্বনি, ব্যাকরণ, এই সবগুলো টপিকের নাম, সবগুলো টপিকের নামই হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ। সবগুলো টপিকের শব্দগুলোই হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ, ঠিক আছে? ওকে, এরপরে দেখেন সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলায় আসছে। যেহেতু এটা সংস্কৃত ভাষার শব্দ, সুতরাং সমাসের যত নিয়ম কানুন আছে এই সবগুলো কোথা থেকে আসছে? সংস্কৃত ভাষা থেকে আসছে। এরপরে আমরা চলে যাচ্ছি সমাস। এই সমাসটাকে যদি আমি ভাঙি তাহলে আমি কি কি পাবো? সমাসটাকে যদি আমি ভাঙি তাহলে আমি কি কি পাবো? দেখেন, সম যোগ অস যোগ অ, এই জিনিসটা ভর্তি পরীক্ষায় অনেক জায়গায় আসে, এইচএসসি পরীক্ষায়ও অনেক জায়গায় আসে অবজেক্টিভ আকারে, সম যোগ অস যোগ অ। ওকে, সমাসের বিপরীত শব্দ কি? অনেক সময় দেখা যায় যে আমরা সমাস পড়ে ফেলেছি, সমাসের সবকিছু পড়ে ফেলেছি, ভর্তি পরীক্ষায় আসছে সমাসের বিপরীত শব্দ কি? তখন আপনার মনে হবে আয় হায়, আমার লাভ নাই, লসও নাই, আমার পুরো জীবনটাই লস, কারণ সমাসের বিপরীত শব্দ পড়ে যান নাই। একটু খেয়াল করেন তো, সমাস মানে কি? সমাস মানে হচ্ছে মিলন। সমাস মানে কি? মিলন। এখন সবাই আমাকে প্রশ্ন করবেন যে আপু সন্ধি মানেও তো মিলন। একটু পরে এই ব্যাপারটা ক্লিয়ার করছি, কিন্তু আগে মনে রাখেন যে সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ হচ্ছে মিলন। তাহলে সমাস শব্দের অর্থ যদি মিলন হয় তাহলে সমাসের বিপরীত শব্দ কি হবে? ব্রেকআপ, বিচ্ছেদ, ফাটাফাটি। তাহলে সমাস শব্দের বিপরীত শব্দ কি? বিচ্ছেদ। সমাস শব্দের বিপরীত শব্দ কি? বিচ্ছেদ। সমাস শব্দের বিপরীত শব্দ যদি আসে তাহলে আপনারা কি অ্যান্সার করবেন? বিচ্ছেদ বা বিগ্রহ। কি অ্যান্সার করবেন? বিচ্ছেদ বা বিগ্রহ। ওকে, ফাইন। এরপর দেখেন সমাস শব্দটির অর্থ কি হচ্ছে? মিলন। এখন আপনাদের অনেকেরই প্রশ্ন যে আপু সমাস মানেও মিলন, সন্ধি মানেও মিলন, তাহলে সমাস আর সন্ধি কি পরস্পর যমজ ভাই? জি না, সমাস মানে মিলন, বাট আপনাকে খেয়াল করতে হবে কিসের সাথে কিসের মিলন। সমাসের ভেতরে শব্দের সাথে শব্দের মিলন হয়। সমাসের সাথে কিসের মিলন হয়? সমাস শব্দের অর্থ মিলন, সন্ধি শব্দের অর্থও মিলন, কিন্তু সন্ধিতে কিসের সাথে কিসের মিলন হয়? সন্ধিতে মিলন হয় ধ্বনির সাথে ধ্বনির, ঠিক আছে? ধ্বনি প্লাস ধ্বনি, ধ্বনি প্লাস ধ্বনি, ধ্বনি প্লাস ধ্বনি, এটাকে আমরা কি বলি? সন্ধি বলি। ধ্বনির সাথে ধ্বনির মিলন এটাকে আমরা বলি সন্ধি। ধ্বনির সাথে ধ্বনির মিলন এটাকে আমরা কি বলি? সন্ধি বলি, ঠিক আছে? ওকে, আর যদি কোথাও দেখেন যে শব্দের সাথে শব্দের মিলন, শব্দের সাথে শব্দের মিলন, তাহলে সেটাকে আমরা কি বলবো? সমাস। ধ্বনির সাথে ধ্বনির মিলনকে আমরা বলবো সন্ধি এবং শব্দের সাথে শব্দের মিলনকে আমরা বলবো সমাস। ধ্বনির সাথে ধ্বনির মিলন, অর্থাৎ আমি যখন কোনো ধ্বনির সাথে ধ্বনি মিলিত করব সেটাকে আমরা বলবো সন্ধি এবং শব্দের সাথে শব্দের মিলনকে কি বলবো? সমাস বলবো, ঠিক আছে? ওকে, ফাইন। তাহলে সমাস শব্দের অনেকগুলো অর্থ আছে, একটু দেখেন তো। মিলন, সমাস শব্দের অর্থ সংক্ষেপণ। কেন সংক্ষেপণ? কারণ সমাসের কাজটা কি? আপনি ধরেন সমাসের কিছুই পারেন না, আজকে যারা ক্লাস করছেন তাদেরকে আমি ধরে নিচ্ছি যে সমাসের কিছুই জানেন না, একদম জিরো নলেজ। আমি সেখান থেকে বোঝানোর চেষ্টা করছি, কাজেই একটু মনোযোগ দিয়ে আবারও বুঝেন। দেখেন সমাস জিনিসটা কি, যদি প্রথমেই কোশ্চেন আসে আপনার কাছে যে সমাস জিনিসটা কি, খায় নাকি মাথায় দেয়, বাইটা মাথায় দেয়? সমাস জিনিসটা হচ্ছে একটা প্রসেস, একটা প্রক্রিয়া। সমাস জিনিসটা হচ্ছে একটা প্রক্রিয়া বা একটা প্রসেস। কিসের প্রসেস?
কি প্রক্রিয়া করে এখানে? সমাস যে জিনিসটা করে, সমাজ একটা কাজ, কাজের নাম। এখানে কি কাজ করে সেটা একটু মনোযোগ দিয়ে শোনেন। একটা বিশাল বাক্য, ঠিক আছে? সবাই চোখ বন্ধ করে ইমাজিন করেন, আপু বলছি সবাই চোখ বন্ধ করে ইমাজিন করেন একটা বিশাল বাক্য। এই বিশাল বাক্যটাকে কেটে কুটে চেপে চুপে একদম সংক্ষিপ্ত করে একটা নতুন শব্দে পরিণত করা হইলো। একটা বিশাল বাক্যকে কাটা হইলো, একটা বিশাল বাক্যকে চেপে চুপে ছোট করা হইলো, ছোট করে একটা শব্দে পরিণত হইলো। তার মানে আপনি যেখানে আগে একটা বড় বাক্য বলতেন, সেই বড় বাক্যের জায়গায় এখন আপনি নতুন একটা শব্দ বলবেন। তাহলে দেখেন তো আপনার কথা বলাটা কি ইজি হয়ে গেল না? আগে আপনাকে অনেকগুলা কথা বলা লাগতো, এখন আপনাকে কম কথা বলা লাগতেছে, তাই না? তাহলে দেখেন এই যে ছোট করে ফেললো, এটাকে বলা হয় সংক্ষেপণ। সংক্ষেপ করা হলো, এটাকে কি বলা হয়? সংক্ষেপণ। সংক্ষেপ করা হইলো, ছোট করা হইলো, এটাকে বলা হয় সংক্ষেপণ বা ছোট করা হইলো, ঠিক আছে? তাহলে এই যে একটা বিশাল বাক্যকে কেটে কুটে ছোট করা হইলো, এই ব্যাপারটাই হচ্ছে সমাসের কাজ। এই ব্যাপারটাই কি? এই ব্যাপারটাই হচ্ছে সমাসের কাজ। এই ব্যাপারটাই কি? এই ব্যাপারটাই হচ্ছে সমাসের কাজ। তার মানে সমাস কি করে বলেন তো? একটা বিশাল বাক্য, একটা বিশাল বাক্য, ঠিক আছে? আমি হাত দিয়ে দেখাচ্ছি, বড় একটা বিশাল বাক্য, এটাকে কেটে কুটে চেপে চুপে ছোট করে নিয়ে আসে। সো সমাস কি করে? সংক্ষেপ করে। এখন দেখেন কেটে কুটে ছোট করে মিলিয়ে দিচ্ছে না বিষয়টাকে, একটা বড় বাক্যকে চেপে চুপে একসাথে নিয়ে আসতেছে। তার মানে একই সাথে এটা সংক্ষেপ করতেছে এবং একই সাথে এটা শব্দের সাথে শব্দের মিলন ঘটাচ্ছে, দূরে ছিল একসাথে মিলিয়ে দিচ্ছে। তার মানে সমাস দুইটা কাজ করে। নাম্বার 1 মিলন ঘটায়, মিলিত করে, শব্দের সাথে শব্দ মিলিত করে। এবং নাম্বার 2 সংক্ষিপ্ত করে, ঠিক আছে? একটা বাক্যকে সংক্ষিপ্ত করে নতুন একটা শব্দে পরিণত করে। ওকে, তাহলে সমাস শব্দটি হচ্ছে কৃত প্রত্যয় সাধিত শব্দ। সমাস শব্দটি বাংলা ব্যাকরণের যতগুলো শব্দ আছে, সমাস, সন্ধি, কারক বিভক্তি, শব্দ, বাক্য, ধ্বনি, এই প্রত্যেকটি শব্দই হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ এবং এগুলো কৃত প্রত্যয় সাধিত শব্দ। এটা মাথায় রাখবেন, ঠিক আছে? ওকে, সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় একটু দেখেন তো, চিন্তা করে, চোখ বন্ধ করে চিন্তা করেন যে সমাসের কাজ কি? একটা বাক্যকে ছোট করে একটা শব্দে তৈরি করে। তার মানে সমাসের কাজ কি? শব্দ বানানো। সমাসের কাজ কি? শব্দ বানানো। যেহেতু শব্দ নিয়ে কাজ, তাহলে এটা কোন অংশে আলোচিত হবে? শব্দ তত্ত্বে আলোচিত হবে। এখন মাঝে মাঝে শব্দ তত্ত্ব না দিয়ে আপনাকে রূপ তত্ত্বও দিতে পারে, কারণ শব্দ তত্ত্বের আরেক নাম কি বলেন তো? শব্দ তত্ত্বের আরেক নাম হচ্ছে রূপতত্ত্ব। শব্দতত্ত্ব না দিয়ে মাঝে মাঝে আপনাকে রূপতত্ত্ব দিতে পারে, ঠিক আছে? শব্দতত্ত্ব না দিয়ে মাঝে মাঝে আপনাকে রূপতত্ত্ব দিতে পারে, ঠিক আছে? ওকে, তাহলে শব্দতত্ত্ব না দিয়ে মাঝে মাঝে কিন্তু আপনাকে রূপতত্ত্ব দিতে পারে। সমাস কোথায় আলোচিত হয়? শব্দতত্ত্বে অথবা রূপতত্ত্বে। তার মানে দেখেন সমাস জিনিসটা কি, এই স্লাইড থেকে আমরা মূলত এটাই শিখছি যে সমাস জিনিসটা কি। সমাস জিনিসটা হচ্ছে একটা বাক্যকে কেটে সংক্ষিপ্ত করে নতুন একটা শব্দে পরিণত করার প্রক্রিয়া বা কাজ। এই প্রক্রিয়াটা বা এই প্রসেসটাকে বলা হয় সমাস। এবং এই যে বাক্যটাকে ছোট করলেন, কেটে কুটে ছোট করলেন, এর ফলে কি করলেন? শব্দটাকে মিলাই দিলেন এবং নতুন একটা শব্দ তৈরি করলেন। বিশাল বড় একটা বাক্য, এই বাক্যটাকে চেপে ছোট্ট করে একটা শব্দে তৈরি করলেন, একটা নতুন শব্দ তৈরি করলেন এবং এই ব্যাপারটাই হচ্ছে সমাস। এই ব্যাপারটাই কি? সমাস। এখন আমাকে একটু কমেন্ট করে জানান যে সমাস কাকে বলে, সমাসের বিষয়টা কি, সমাস কি করে, সমাসের কাজ কি এবং সমাস কাকে বলে। এই ব্যাপারটা আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা? যদি এই কনসেপ্টটা আপনাদের কাছে ক্লিয়ার হয় তাহলে আমরা নেক্সট স্লাইডে মুভ করব। আপনারা একটু আপুকে কমেন্ট করে জানান, আপুকে একটু শিওর করেন যে আপনারা এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন কিনা। আমি অনেকবার বলেছি, চাইলে আবারও বলবো ইনশাআল্লাহ, যে সমাস কি, সমাসের কাজটা কি, সমাস কাকে বলে, এই কনসেপ্টটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা।
কারণ ভর্তি পরীক্ষায় বা এইচএসসি তে আপনার সমাস কাকে বলে আসবে না, কিন্তু সমাস পারতে হইলে আপনাকে সমাস কি, সমাসের কাজটা কি, এটা এই কনসেপ্টটা আগে ক্লিয়ার হইতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমাকে একটু সবাই দ্রুত কমেন্ট করে জানান যে সমাস কাকে বলে, সমাস কি, সমাসের কাজ কি, সমাস জিনিসটা আসলে কি, খায় নাকি বাইটা মাথায় দেয়, এই ব্যাপারটা কি আপনাদের কাছে ক্লিয়ার কি না? এই ব্যাপারটা কি আপনাদের কাছে ক্লিয়ার কি না? সমাস মানে সংক্ষেপ করা, অবশ্যই সংক্ষেপ করা, এবং বাক্যের ভেতরে নতুন শব্দগুলোকে কি করা বলেন তো, শব্দগুলোকে মিলিত করা, মিলন ঘটানো, শব্দের সাথে শব্দের মিলন ঘটানো, এবং সংক্ষেপ করে এই বাক্যটাকে কি করে নতুন একটা শব্দে পরিণত করে। তার মানে আগে ছিল বাক্য, এখন কি হয়ে যাবে, শব্দ। সো যেহেতু সমাস শব্দ বানায়, এর জন্য সমাস কোথায় আলোচিত হয়, শব্দ তত্ত্বে আলোচিত হয়। জি আপু ক্লিয়ার হইছি জি আপু, ওকে আলহামদুলিল্লাহ। দেন আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। ওকে, ওকে আমরা একটু নেক্সট স্লাইডে যাচ্ছি। এরপরে নতুন ব্যাকরণ অনুযায়ী সমাস কত প্রকার? আমরা জানি যে সমাস মানে কি, সমাস হচ্ছে মিলন ঘটায়, সমাস সংক্ষিপ্ত করে নতুন একটা শব্দ তৈরি করে। এখন দেখেন নতুন যে শব্দ তৈরি করলো, এই শব্দটা কেমন, শব্দটা কেমন, কোন টাইপের শব্দ তৈরি করলো, সেটার উপর ডিপেন্ড করে নতুন ব্যাকরণ অনুযায়ী সমাসকে আমরা চারটি ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? চারটি ভাগে ভাগ করতে পারি, চারটি ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 কর্মধারয় সমাস, যেখানে আমরা নাউন এবং অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অথবা নাউন অথবা দুটোই নাউন অথবা দুটোই অ্যাডজেক্টিভ, ঠিক আছে? নাউন অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ নাউন, নাউন নাউন অথবা অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ, এই চার টাইপের আমরা পাইতে পারি। কর্মধারয় সমাসে চার টাইপের সমাস পাইতে পারি, ঠিক আছে? বহুব্রীহি সমাস কি, উভয় পদ কোনোটাকেই প্রাধান্য দিবে না, নতুন কোনো কিছু মিন করবে, তাই না? তৎপুরুষ সমাস কি, আমরা জানি যে তৎপুরুষ সমাস হচ্ছে ব্যাস বাক্যে বিভক্তি আছে, ব্যাস বাক্যে বিভক্তি থাকে যেইগুলোতে, সেগুলোকে আমরা তৎপুরুষ সমাস বলি। আর দ্বন্দ্ব সমাস কি বলেন তো? দ্বন্দ্ব সমাস হচ্ছে উভয় পদ প্রাধান্য দেয়, তাই না? উভয় পদকেই প্রাধান্য দেয়, মানে সে দুইজনকে নিয়ে চলতে চায়, দুই নৌকায় পা দিয়ে চলে, উভয় পদকেই প্রাধান্য দেয়, সেটাকে আমরা বলি কি, দ্বন্দ্ব সমাস। সো চার প্রকার আমরা পেলাম যে নতুন ব্যাকরণ অনুযায়ী। এবার আমরা মেইনলি পড়বো পুরাতন ব্যাকরণেরটা, কারণ পুরাতন ব্যাকরণে একটা সমাস বাদ গেছে, দেখেন তো, দ্বিগু সমাস। দ্বিগু সমাস হচ্ছে পূর্ব পদে সংখ্যা বুঝাচ্ছে, পূর্ব পদে সংখ্যা, পূর্ব পদে সংখ্যা থাকে, পূর্ব পদে সংখ্যা থাকে, সেটা কি বলেন তো, দ্বিগু সমাস। আর কোনটা আমরা বাদ দিয়েছি বলেন তো, কোনটা বাদ দিয়েছি? অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাসে দেখেন পূর্ব পদে কি থাকে, পূর্ব পদে হচ্ছে পূর্ব পদে হচ্ছে উপসর্গ থাকে, কি থাকে, পূর্ব পদে উপসর্গ থাকে। পূর্ব পদে সংখ্যা থাকলে দ্বিগু সমাস, আর পূর্ব পদে যদি অনুসর্গ থাকে বা উপসর্গ থাকে তাহলে সেটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। সো আমরা যখন এইচএসসি দিচ্ছিলাম তখন আমরা 6 প্রকার শিখেছি সমাস। তো নতুন ব্যাকরণে সমাস 4 প্রকার দেয়া আছে। তো যদি পরীক্ষায় এইচএসসি তে আপনাদের প্রশ্ন আসে যে সমাস কত প্রকার, সমাস কত প্রকার, মূলত সমাস কত প্রকার, তাহলে এটা অ্যান্সার করবেন 4 প্রকার। মূলত সমাস কত প্রকার, নতুন ব্যাকরণ অনুযায়ী অ্যান্সার করবেন 4 প্রকার, ঠিক আছে? ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি যে সমাসে যে পদ প্রধান। একটু খেয়াল করেন সমাস মানে কি, আমি আবারও ফার্স্ট স্লাইডে চলে যাচ্ছি, আপনাদের আবারও একটু মনে করিয়ে দিতে চাচ্ছি, কারণ আপনাদের মাথায় অনেক বেশি প্রেসার থাকে, তো আপনারা একটু পর পর ভুলে যান যে কি পড়তেছিলেন, ভুলে যান বা মিস করে ফেলেন। সো আমরা ক্লাসটাতে রিভিশন দিব একই সাথে, এবং একই সাথে নতুন ইনফরমেশন জানবো। একটু দেখেন, প্রথম স্লাইডে বলছিলাম যে সমাস মানে হচ্ছে বিশাল বড় একটা বাক্যকে শর্ট করে নতুন একটা শব্দে পরিণত করে, বিশাল বড় একটা বাক্যকে শর্ট করে নতুন একটা শব্দে পরিণত করে। এবার দেখেন সমাস আমি কিভাবে আইডেন্টিফাই করব, ওই শব্দটা দিয়ে আইডেন্টিফাই করব, রাইট? ওই শব্দটা দিয়ে আমি আইডেন্টিফাই করব যে নতুন শব্দটা তৈরি করলো। এবার দেখেন যে নতুন শব্দ, নতুন যে শব্দটা, মনে করেন যে নতুন শব্দের নাম হচ্ছে মৌমাছি, মনে করেন
নতুন শব্দের নাম হচ্ছে মৌমাছি। এখন এই যে মৌমাছি, এই শব্দটাকে আমরা দুই ভাগ করব। সমাস আমি কিভাবে নির্ধারণ করব? সমাস, এই মৌমাছি কোন সমাস, মৌমাছি কোন সমাস, এটা বের করতে হলে কি করতে হবে জানেন? আমাকে অঙ্কের মতো কিছু সূত্র অ্যাপ্লাই করতে হবে। কি করব ফার্স্টে জানেন? একটা ছুরি দিয়ে এটাকে হাফ করব। ছুরি দিয়ে কি করব? হাফ করব, মানে কেটে ফেলবো, শব্দটাকে দুই ভাগ করব। আমরা যত ধরনের সমাস বের করতে চাইবো, যত ধরনের সমাস বের করতে চাইবো, ধরেন সিংহাসন, যত ধরনের সমাস বের করতে চাইবো সেই শব্দগুলোকে, সেই সমাসগুলোকে কি করব জানেন? একটা ছুরি দিয়ে হাফ করে ফেলবো। ছুরি দিয়ে কি করব? অর্ধেক করে ফেলবো, হাফ করে ফেলবো, ঠিক আছে? ওকে, এবার এই যে হাফ করলেন, তাহলে দেখেন দুই ভাগ তো পাইলেন, তাই না? দুই ভাগ পাইছেন, ছুরি দিয়ে যে হাফ করছেন, এখন দেখেন দুই ভাগ পাইছেন না? দুই ভাগ পাইছেন না? প্রথম ভাগকে আমরা বলবো পূর্বপদ, প্রথম ভাগকে আমরা কি বলবো? পূর্বপদ। পরের ভাগকে আমরা কি বলবো? পরপদ। প্রথম ভাগকে বলবো পূর্বপদ, পরের ভাগকে আমরা কি বলবো? পরপদ, ঠিক আছে? ওকে, ভেরি গুড, ভেরি গুড। ওকে, তাহলে প্রথমটাকে বলবো পূর্বপদ, পরেরটাকে বলবো পরপদ, রাইট? আচ্ছা, এবার দেখেন এখানে আমি একটু খেয়াল করব যে পূর্বপদ কোথায় প্রাধান্য পাচ্ছে, পরপদ কোথায় প্রাধান্য পাচ্ছে, সেটার উপর ডিপেন্ড করবে যে এটা কোন সমাস, রাইট? আচ্ছা, ধরেন আমি বললাম বাবা মা, আমি বললাম বাবা মা, বাবা মা। এখন দেখেন এটাকে যদি আমি ছুরি দিয়ে ভাগ করি, দুইটা ভাগ পাইলাম, তাই না? বাবা মা, দুইটা ভাগ পাইলাম। ছুরি দিয়ে যদি ভাগ করি তাহলে আমি দুইটা ভাগ পাইলাম, বাবা মা। তাহলে প্রথমটা হচ্ছে পূর্বপদ, প্রথমটা কি? পূর্বপদ, এবং পরেরটা কি? পরপদ, ঠিক আছে? এখন দেখেন বাবা মা বললে, বাবা মা বললে আমি কি বুঝি? শুধু বাবাকে বুঝি নাকি শুধু মাকে বুঝি? বাবা মা বললে আমি অবশ্যই বাবা মাকেই বুঝি, দুজনকেই বুঝি। তাহলে দুইজন, পূর্বপদ পরপদ উভয় পদকে যদি আমি বুঝি, উভয় পদকে যদি আমি প্রায়োরিটি দেই, উভয় পদকে যদি আমি প্রাধান্য দেই, তাহলে সেটাকে আমরা বলবো, সেটাকে আমরা কি বলবো? উভয় পদকে যদি আমরা প্রাধান্য দেই তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে দ্বন্দ্ব সমাস। উভয় পদকে প্রাধান্য দিলে সেটাকে আমরা বলবো কি? দ্বন্দ্ব সমাস। যেমন আমি যদি বলি, যেমন আমি যদি বলি চা বিস্কুট, চা বিস্কুট, চা বিস্কুট বললে কি আমি শুধু চা বুঝবো নাকি বিস্কুট বুঝবো, নাকি চা বিস্কুট দুইটাই বুঝবো? চা বিস্কুট যদি দুইটাই বুঝি তাহলে উভয় পদ প্রাধান্য পাচ্ছে, তাহলে চা বিস্কুটও কি বলেন তো? দ্বন্দ্ব সমাস। চা বিস্কুটও কি? দ্বন্দ্ব সমাস। উভয় পদ প্রাধান্য পাইলে সেটাকে আমরা বলি দ্বন্দ্ব সমাস। এবারে আসেন, এবারে আসেন অব্যয়ভাব। অব্যয়ভাব সমাসে কি হয় বলেন তো? পূর্বপদ প্রাধান্য পায়। যেমন দেখেন হা ভাত, হা ভাত, এখানে দেখেন তো হা ভাত, এখানে দেখেন তো এই যে হা, এই যে হা, এই হা মানে হচ্ছে নাই বা অভাব, ভাতের অভাব, অভাব থাকলে সেটাকে বলে হা ভাত। তাহলে এখানে কোন জিনিসটা প্রাধান্য পাচ্ছে? অভাব। কি প্রাধান্য পাচ্ছে? অভাব। তাহলে পূর্বপদ প্রাধান্য পাইলে সেটাকে আমরা বলি অব্যয়ভাব সমাস। পূর্বপদ প্রাধান্য পাইলে সেটাকে আমরা কি বলি? অব্যয়ভাব সমাস। এরপরে দেখেন, এরপরে দেখেন তেলে ভাজা, এরপরে দেখেন তেলে ভাজা, তেলে ভাজা। এখন তেলে ভাজা মানে কি বলেন তো? তেলের মধ্যে পড়ছে নাকি তেলে ভাজা মানে কি? ভাজা। তেলে ভাজা, তেলে ভাজা মানে কি? ভাজতে হলে তো তেলই দিতে হবে, তাই না? পানিতে তো কোনো কিছু ভাজা যায় না, রাইট? জুস, জুস দিয়ে তো কোনো কিছু ভাজা যায় না, তাই না? স্যুপ দিয়ে তো কোনো কিছু ভাজা যায় না, তাই না? ওকে, তাহলে তেলেই তো ভাজতে হয়। তাহলে তেলে ভাজা বললে আমি কি বুঝবো বলেন তো? ভাজাকে বুঝবো। কি বুঝবো? ভাজাকে বুঝবো। তাহলে পরপদ প্রাধান্য পেয়েছে, পরপদ মানে ভাজা প্রাধান্য পেয়েছে, পরপদ প্রাধান্য পেয়েছে, এমন টাইপের সমাসের নামগুলো কি? কর্মধারয়, তৎপুরুষ এবং দ্বিগু। পরপদ প্রাধান্য পেয়েছে, পরপদ প্রাধান্য পেয়েছে কি কি বলেন তো? কর্মধারয়, তৎপুরুষ এবং দ্বিগু। ওকে, এখন কোন পদে প্রাধান্য পায় নাই? মনে করেন মুখে ভাত,
মুখে ভাত। এখন মুখে ভাত বললে আপনি কি বুঝবেন? মুখে বুঝবেন নাকি ভাত বুঝবেন নাকি দুটোই বুঝবেন? মুখে ভাত, মুখে ভাত মানে হচ্ছে মুখে ভাত দেয়া হয় যে অনুষ্ঠানে, তার মানে মুখে ভাত হচ্ছে একটা অনুষ্ঠানের নাম। মুখে ভাত কি? একটা অনুষ্ঠানের নাম। তাহলে এটা কিন্তু পূর্বপদ এবং পরপদ কোনোটাকেই বুঝাইলো না, পূর্বপদ পরপদ কোনোটাকেই বুঝাইলো না, নতুন একটা অর্থ প্রকাশ পাইলো, নতুন একটা অর্থ প্রকাশ পাইলো, অনুষ্ঠান বুঝাইলো। তাহলে কোনো পদকেই যদি আমি প্রাধান্য না দিই তাহলে সেটাকে আমরা কি বলবো? সেই সমাসকে আমরা বলবো বহুব্রীহি সমাস। এই জিনিসটা খুব সুন্দর মতো নোট করেন। উভয় পদ প্রাধান্য পাইলে সেটাকে আমরা কি বলবো? দ্বন্দ্ব সমাস। পূর্বপদ, শুধুমাত্র পূর্বপদ প্রাধান্য পাইলে সেটাকে আমরা কি বলবো? অব্যয়ীভাব সমাস। এরপরে শুধুমাত্র যদি পরপদ প্রাধান্য পায়, পরপদ প্রাধান্য পায় তাহলে তিনটা সমাস হইতে পারে: দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস। যদি কোনো পদে প্রাধান্য না পায় তাহলে সেটাকে আমরা কি বলবো? বহুব্রীহি সমাস। সেটাকে আমরা কি বলবো? বহুব্রীহি সমাস। ওকে, আচ্ছা ফাইন। তাহলে আপনারা এই জিনিসটা একটু দাগিয়ে রাখেন বা হচ্ছে নোট করে রাখেন, ঠিক আছে? এই জিনিসটা একটু নোট করে রাখেন, কোন পদ প্রাধান্য পাইলে আমরা কোন সমাস বলবো। নোট করা হইলে আমাকে একটু ডান কমেন্ট করেন। নোট করতে পারেন অথবা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, ঠিক আছে? যদি হয় তাহলে আমাকে ডান বলবেন, ডান কমেন্ট করবেন। নোট করা হয়ে গেলে আমাকে দ্রুত দ্রুত ডান কমেন্ট করেন। বাম ডান না কিন্তু, DONE ডান। ওকে, আচ্ছা নোট করা হয়ে গেলে বা একটা স্ক্রিনশট তোলা হয়ে গেলে ডান কমেন্ট করেন, দ্রুত করেন, এই জিনিসটা এত টাইম লাগা উচিত না। ডান কমেন্ট করেন। ওকে, একটু দ্রুত দ্রুত করতে হবে। ওকে, ডান ডান ডান। ওকে ওকে, দেন আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে। আমরা পরের স্লাইডে, পরবর্তী স্লাইডে আমাদের জন্য কি অপেক্ষা করছে একটু দেখছি। দেখেন, এখন আমরা সমাজটাকে ভাঙবো। সমাজটাকে ভাঙলে মানে কোন পদটাকে আমরা কি পদ বলি সেগুলো আমরা একটু দেখব। দেখেন, আমি আপনাদেরকে আবারও প্রথম স্লাইডে নিয়ে যাচ্ছি। সমাসে কি বলেছিলাম, সমাস কাকে বলে আবারও আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। একটা বিশাল বড় বাক্যকে আমরা যখন সংক্ষিপ্ত করে একটা শব্দে পরিণত করব, সেই শব্দটাকে, এই যে কাজটা করলাম, বাক্যটাকে ছোট করে শব্দ বানাইলাম, এই কাজটা হচ্ছে সমাস, ঠিক আছে? এখন একটু দেখেন, এই স্লাইডে আপনারা একটা বাক্য পাবেন, একটা শব্দ পাবেন। এই যে বাক্যটাকে শর্ট করে শব্দে নিয়ে আসলাম, এই পুরো প্রসেসটা হচ্ছে সমাস, ঠিক আছে? এই বাক্যটা কিন্তু সমাস না, বা এই নতুন শব্দটা কিন্তু সমাস না। অনেকেই এই নতুন শব্দটাকে সমাস বলে ফেলেন বা এই বাক্যটাকে সমাস বলে ফেলেন। বাক্যটাও সমাস না, শব্দটাও সমাস না। এই প্রসেসটা, এই কাজটা, এই প্রক্রিয়াটা হচ্ছে সমাস। তাহলে নিশ্চয়ই বাক্যের একটা নাম আছে, তাহলে নিশ্চয়ই শব্দেরও একটা নাম আছে। চলেন এখন আমরা সমাসে যত ধরনের নামকরণ আছে সেগুলো একটু দেখি। দেখেন, এই যে একটা বাক্য, আপনারা স্ক্রিনে এখন একটা বাক্য দেখতে পাচ্ছেন, সিংহ চিহ্নিত আসন। এই যে একটা সিংহ চিহ্নিত আসন নামে একটা বাক্য আছে, একটু খেয়াল করেন। সিংহ চিহ্নিত আসন, আমি বারবার মার্ক করছি, বারবার মার্ক করছি, সিংহ চিহ্নিত আসন। এই যে একটা বাক্য রয়েছে, এই যে পুরো বাক্যটা, এই পুরো বাক্যটাকে বলা হয় ব্যাস বাক্য। পুরো বাক্যটাকে কি বলা হয়? ব্যাস বাক্য। এই পুরো বাক্যটাকে বলা হয় ব্যাস বাক্য। সিংহ চিহ্নিত আসন মানে সমাসে দেখবেন একটা বড় বাক্য পাবেন, এই বড় বাক্যটাকে আমরা বলি ব্যাস বাক্য। আপনারা দেখবেন যে অঙ্ক যখন আপনারা করেন, দেখবেন যে বৃত্তের ভেতরে সবচেয়ে বড় ব্যাসার্ধকে বলা হয় ব্যাস। তার মানে ব্যাস কথাটার মানেই হচ্ছে বড়। তাহলে ব্যাস বাক্য মানে কি? বড় বাক্য। সমাসে একটা বাক্য আছে, সেই বাক্য মানে কি? ব্যাস বাক্য। ধরেন, মধু সংগ্রহ করে যে মাছি, এই পুরো বাক্যটাই কি বলেন তো? ব্যাস বাক্য। সিংহ চিহ্নিত আসন, ব্যাস বাক্য, ঠিক আছে? যে পকেট মারে বা পকেট মারে যে, এই পুরো বাক্যটাই কি? ব্যাস বাক্য। তার মানে সমাসে বাক্য দেখলেই সেটা কি বাক্য? ব্যাস বাক্য। সমাসে বাক্য দেখলেই সেটা কি বাক্য? ব্যাস বাক্য। সমাসে যদি বাক্য দেখেন তাহলে সেটা কি বাক্য হবে?
ব্যাস বাক্য হবে। এবার দেখেন ব্যাস বাক্যের ভেতরে অনেকগুলো শব্দ আছে না, এই যে যেমন ধরেন এই যে একটা শব্দ আমি অন্য কালে ইউজ করি, হ্যাঁ আচ্ছা সমাসের ভেতরে ব্যাস বাক্যের ভেতরে ধরেন এই যে একটা শব্দ, এই যে একটা শব্দ এবং এই যে একটা শব্দ, তাহলে প্রত্যেকটা শব্দকে আমরা কি বলবো বলেন তো? প্রত্যেকটা শব্দকে আমরা বলবো সমস্যমান পদ। ব্যাস বাক্যের ভেতর প্রতিটা শব্দকেই আমরা কি বলবো? সমস্যমান পদ। ব্যাস বাক্যের ভেতর প্রত্যেকটা শব্দকে আমরা কি বলবো? সমস্যমান পদ। এরপরে চলে যাই যে এই যে ব্যাস বাক্য, ব্যাস বাক্যের প্রত্যেকটা শব্দ কি? সমস্যমান পদ। এবার এই বাক্যটা নতুন যে ওয়ার্ডটা তৈরি করলো, নতুন যে শব্দটা তৈরি করলো, এই শব্দের নাম কি? এই শব্দটার ভেতরে দেখেন একটা বাক্যকে শর্ট করে একটা শব্দে নিয়ে আসছে, তাহলে একটু চিন্তা করেন তো ওই শব্দের ভেতরে ওই বাক্যের প্রত্যেকটা মর্ম কথা বা মূল বাণীটা থাকবে না? একটা বাক্যকে শর্ট করে যদি আমি একটা শব্দ বানাই, তার মানে ওই শব্দের ভেতরে অবশ্যই বাক্যের সমস্ত উপাদান থাকবে, ওই বাক্যের সবকিছুই থাকবে। তার মানে দেখেন যেহেতু এই একটা পদ দিয়ে আমি পুরা ব্যাস বাক্যকে বুঝতে পারতেছি, এর জন্য এই একটা পদকেই আমি বলবো সমস্ত পদ। তার মানে সমস্ত পদ আসলে একটা পদ। সমস্ত পদ আসলে কয়টা পদ? একটা পদ। এবং এই একটা পদের ভেতরে পুরো ব্যাস বাক্যের সবকিছু থাকে, এজন্য এটাকে আমরা বলি সমস্ত পদ। সমস্ত জিনিস থাকে, এজন্য এটাকে আমরা কি বলি? সমস্ত পদ। ঠিক আছে, তাহলে দেখেন সমাসে কি হয়? ব্যাস বাক্যকে সংক্ষিপ্ত করে নতুন একটা শব্দে নিয়ে আসে এবং এই নতুন শব্দটার নাম কি? সমস্ত পদ। ব্যাস বাক্যের ভেতর যে কয়েকটা শব্দ আছে সেই শব্দগুলোকে কি বলি আমরা? প্রত্যেকটা শব্দই হচ্ছে সমস্যমান পদ। প্রত্যেকটা শব্দই কি? সমস্যমান পদ। ঠিক আছে, ওকে। এবার দেখেন ব্যাস বাক্যের ভেতরে, ব্যাস বাক্যের ভেতর যে সমস্যমান পদ, প্রথম পদটাকে আমরা কি বলি? পূর্বপদ। মাঝের পদটাকে আমরা কি বলি? মধ্যপদ। শেষের পদটাকে আমরা কি বলি? পরপদ। এই কনসেপ্টটা আপনাদেরকে একটু আগে আমি ক্লিয়ার করেছি। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন সমাসের ভেতর কে কাকে কি বলে সেটা নিয়ে আমরা এতক্ষণ কথা বলা শেষ করেছি। এবার আমরা পরবর্তী স্লাইডে যাব। পরবর্তী স্লাইডে দেখেন খন্দকার জিকে। এইখানে এমন একটা বই আছে আপনাদের কাছে, আপনারা যারা এইচএসসি পরীক্ষা দিতে চাচ্ছেন আপনারা জানেন যে ইন্টার লেভেল থেকে আমরা অলমোস্ট সমাজ বিজ্ঞান সবকিছু ভুলে খেয়ে ফেলি, কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসলে আমাদের সাধারণ জ্ঞানের দরকার হয়। আর সাধারণ জ্ঞান মানেই হচ্ছে বিশ্ববিদ্যালয়ে অসাধারণ জ্ঞান। এবং এই অসাধারণ জ্ঞান পড়তে পড়তে আমরা মোটামুটি অর্ধেক পাগল হয়ে যাই। মানে পাবনা মানসিক হসপিটালে একটা সিট বুক করে রাখা লাগে আমাদের অ্যাডমিশনের পড়া পড়তে পড়তে। সুতরাং এই অসাধারণ জ্ঞানকে যদি আপনারা সাধারণভাবে পড়তে চান তাহলে আপনাদেরকে যেটা করতে হবে, খন্দকার জিকে আপনাদের সাথে রাখতে হবে, কারণ এটা অ্যাডমিশনের জন্য একটা বেস্ট একটা বই জিকের জন্য। সুতরাং এটা আপনারা যারা যারা জানেন আপনারা তো অনেকেই সংগ্রহ করে ফেলেছেন, আর যারা করেন নাই তারা দ্রুত দ্রুত সংগ্রহ করে ফেলবেন। এবার আমরা চাচ্ছি কিছু সমাস নিয়ে আলোচনা করতে। দেখেন আমরা এখন এইখানে কিছু সমাস নিয়ে আলোচনা করবেন। শুরুতেই আমরা যে সমাসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। শুরুতেই আমরা যে সমাসটা নিয়ে আলোচনা করব সেটার নাম কি? দ্বন্দ্ব সমাস। একটু দেখেন দ্বন্দ্ব সমাস মানে কি? দ্বন্দ্ব সমাস মানে হচ্ছে উভয় পদকে প্রাধান্য দেই, উভয় পদকে প্রাধান্য দেই। ওকে ফাইন। তাহলে দেখেন জন মানব, জন ও মানব, তার মানে জনকেও প্রাধান্য দিচ্ছি, মানবকেও প্রাধান্য দিচ্ছি, জন মানব। তাহলে জনমানব এটা কি বলেন তো? জনমানব হচ্ছে দ্বন্দ্ব সমাস। জনমানব কি? জনমানব হচ্ছে দ্বন্দ্ব সমাস। এরপরে দেখেন আমরা, এটা নিয়ে অনেক ধরনের কনফিউশন আছে। আপনারা অনেকেই মনে করেন যে আমরা, আমরা আবার কি সমাস হইতে পারে? আমরা মানে কি বলেন তো? আমরা মানে কি? আমি এবং আপনি এবং তুমি, আমরা সবাই মিলেই তো আমরা, তাই না? আমরা সবাই মিলে যদি আমরা হই তার মানে কি? সবাইকে প্রাধান্য দিচ্ছি। এবং সমাসে সবকিছুকে প্রাধান্য দেয়া হয় কোথায়? সমাসে সবকিছুকে প্রাধান্য দেয়া হয় একমাত্র দ্বন্দ্ব সমাসে। সবকিছুকে প্রাধান্য দেয়া হয় একমাত্র দ্বন্দ্ব সমাসে। তাহলে দেখেন আমরা, এই আমরাকে আমরা ভাঙলে কি পাই? 213 পাই। কি পাই? 213। 213 মানে কি বলেন তো? 2 মানে হচ্ছে তুমি, 1 মানে হচ্ছে আমি, 3 মানে হচ্ছে সে। কেন আমি 213 লিখলাম? 213 লেখার মানে হচ্ছে 2 মানে কি বলেন তো? 2 মানে হচ্ছে, 2 মানে কি বলেন তো? প্রথম আমরা উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং নাম পুরুষ অর্থে যদি আমরা যাই,
মধ্যম পুরুষ মানে হচ্ছে 2, আর উত্তম পুরুষ মানে কি 1, আর সে মানে কি 3, সে মানে কি 3 মানে নাম পুরুষ। তার মানে আমি হচ্ছি 1 নাম্বার, তুমি হচ্ছ 2 নাম্বার, সে হচ্ছে 3 নাম্বার। তাহলে 2 1 3 এই ডিজিটটা মনে রাখলে আপনি আমরার ব্যাস বাক্য বের করতে পারবেন। আমরার ব্যাস বাক্য কি? আমি, তুমি ও সে। আমি, তুমি, আমি ও সে, সরি, তুমি, আমি ও সে, তুমি, আমি ও সে, তুমি, আমি ও সে। এটা কিন্তু কোনোভাবেই সে তুমি আমি হবে না, আবার আমি তুমি সেও হবে না, ঠিক আছে? এইটার ব্যাস বাক্য যেটা আছে সেটাই হবে। তাহলে এটার ব্যাস বাক্য কি হবে? তুমি, আমি ও সে। আমরার ব্যাস বাক্য কি? তুমি, আমি ও সে। ওকে, আচ্ছা। দেন যেহেতু এখানে অনেকগুলো তুমি আমি সে আছে, অনেকগুলো মানুষ আছে, সো এর জন্য এটাকে আমরা বলি বহুপদী দ্বন্দ্ব সমাস। বহু পদ আছে, এর জন্য বহুপদী দ্বন্দ্ব সমাস, ঠিক আছে? ওকে, এরপরে দেখেন জনমানব, এটাও দ্বন্দ্ব সমাস। দম্পতি, এই দম্পতি মানে কি? আমরা অনেক সময় কাপল মানে বুঝি। কাপল মানে কি বলেন তো? হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, অবশ্যই। তাহলে দম্পতি মানেও কি? হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। তাহলে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, জায়া মানে কি? জায়া মানে হচ্ছে ওয়াইফ। আমরা অনেকেই ইংরেজি জানি, বাংলা জানি না। জায়া মানে হচ্ছে বউ, আর পতি মানে কি? পতি মানে জামাই, তাই না? পতি মানে হচ্ছে জামাই এবং জায়া মানে হচ্ছে ওয়াইফ। তাহলে জামাই বউ একসাথে হচ্ছে দম্পতি। যেহেতু দুটো কি প্রাধান্য দিচ্ছি, এজন্য এটা দ্বন্দ্ব সমাস। এরপরে দেখেন 7 17। এখন আপনারা সবাই বলবেন আপু এই যে সংখ্যা, পূর্বপদের সংখ্যা, তার মানে এটা কি বলেন তো? এটা দ্বিগু সমাস। কিন্তু অ্যাবসলিউটলি রং। কেন বলেন তো? প্রথম পদের সংখ্যা থাকলে আবেগে দ্বিগু সমাস দাগাইতে যাবেন না। দেখেন দুটো পদই সংখ্যা, দুটো পদই যদি সংখ্যা হয় তাহলে অবশ্যই অবশ্যই এটা দ্বিগু সমাস। মনে করেন আমি বললাম যে 7 5 ভেবো না, আমি বললাম 7 5 ভেবো না। এখন দেখেন আমি বলছি 7 ভাবতে না, 5ও ভাবতে না, দুইটাই ভাবতে না করছি। 7 5 দুটোই ভাবতে না করেছি, তার মানে এখানে আমি উভয় পদকে প্রাধান্য দিয়েছি। আবার আমি ধরেন বললাম তুমি এত 6 9 করো না তো, তুমি এত 9 6 কইরো না। 9 6 মানে কি জানেন? 9 6 মানে হচ্ছে এরে ওর কথা বলা, ওরে এর কথা বলা, মানে ভূগোল দেয়া, ঠিক আছে? আমরা জাহাঙ্গীরনগরে বলি ভূগোল দেয়া। 9 6 করা, 9 6 করা মানে কি বলেন তো? আমতা আমতা করা, মানে সে পারফেক্ট না, সে আমাকে বলতেছে এক কথা, আপনারে বলতেছে আরেক কথা। সো এই যে 9 6, এই 9 6 মানে কি? এই 9 না 6ও না, দুইটাকেই কিন্তু আমি প্রাধান্য দিচ্ছি। 9 6 মানে কি? দুটাকেই প্রাধান্য দিচ্ছি। দুইটা পদকেই প্রাধান্য দিলে ডেফিনেটলি আমরা সেটা কি সমাস বলবো? দ্বন্দ্ব সমাস বলবো। কি বলবো? দ্বন্দ্ব সমাস বলবো, ঠিক আছে? তাহলে 7 17 কি বলেন তো? 7 17 হচ্ছে দ্বন্দ্ব সমাস, কারণ এখানে দুটোই সংখ্যা এবং দুটো সংখ্যা কি আমরা প্রাধান্য দিচ্ছি, যার জন্য এটাকে আমরা বলতেছি দ্বন্দ্ব সমাস। ওকে ফাইন। এরপর আমরা যাচ্ছি দ্বিগু সমাসে। এখন আসেন আমরা সংখ্যা নিয়ে কথা বলবো। দ্বিগু সমাস, সো দ্বিগু সমাসে আমরা এখন সংখ্যা নিয়ে কথা বলবো। সংখ্যা, দেখেন আমি বলেছিলাম যে প্রথম পদে সংখ্যা থাকবে। দেখেন সে তার। এখন আপনারা অনেকেই বলতে পারেন আপু আপনি কি পাগল হয়ে গেছেন? সে মানে কি কোনোদিনও সংখ্যা? জি ভাই, সে মানে হচ্ছে 3। সে মানে কি জানেন? সে মানে হচ্ছে 3 এবং 3টা তারের সমষ্টি, 3টি তারের সমষ্টিকে বলা হয় সে তার। সে মানে কি? সে মানে হচ্ছে 3। সে মানে কি? 3, ঠিক আছে? 1 মানে 1, 2 মানে 2, আর সে মানে হচ্ছে 3। তাহলে 3টা তারের যে সমষ্টি সেটাকে আমরা বলি সে তার। তাহলে দেখেন প্রথম পদ তো সংখ্যা, প্রথম পদ কি? সংখ্যা, তাহলে অবশ্যই এটা দ্বিগু সমাস। প্রথম পদ সংখ্যা, তাহলে অবশ্যই এটা দ্বিগু সমাস। সপ্তাহ, সপ্তাহ মানে কি বলেন তো? সপ্ত অহের সমাহার, অহ মানে হচ্ছে দিন, তাহলে 7টা দিনের যে সমাহার এটাকে আমরা বলি সপ্তাহ। তাহলে দেখেন প্রথম পদ, প্রথম পদ কি এখানে? সপ্তাহের প্রথম পদ হচ্ছে সপ্ত, সপ্তাহের প্রথম পদ হচ্ছে সপ্ত। সপ্ত মানে কি? 7। সপ্ত মানে কি? 7। তাহলে এটা কি সমাস? দ্বিগু সমাস। এরপরে দেখেন তেপান্তর, তেপান্তর, এইখানেও যে তে, এই তে মানে কি? 3। তাহলে প্রথম পদই কি বলেন তো? সংখ্যা। 3টা প্রান্তরের যে সমাহার এটাকে আমরা বলি দ্বিগু সমাস। এরপরে দেখেন ত্রিলোক। এখন আপনারা এই স্লাইডে অনেকগুলা 3-এর প্রতিশব্দ দেখতে পাচ্ছেন। সে মানিও 3,
তে মানেও 3, আবার ত্রি মানেও হচ্ছে 3। অনেকগুলো 3 দেখতে পাচ্ছেন তাই না? এগুলো পরীক্ষায় আসছে, আপনারা অনেকেই কনফিউজ হয়ে যাবেন যে সে মানে 3, তার মানে নিশ্চয়ই তে মানে 3 না, কিন্তু তে মানেও 3। এগুলো হচ্ছে আপনাদের বিভিন্ন টাইমে বোর্ড প্রশ্নে আসছে এই শব্দগুলো, যার জন্য এগুলো নিয়েই আমরা আপনাদেরকে ক্লাসে পড়াচ্ছি। দেখেন ত্রিলোক, অবশ্যই ত্রি মানে কি 3, 3টা লোকের সমাহার মানে স্বর্গ, মর্ত এবং পাতাল, 3টা লোক, ত্রিলোকের সমাহারকে বলা হয় ত্রিলোক। ঠিক আছে, ওকে। বলে না যে দুলোক ভুলোক ছাড়িয়া খোদার আসন পাতিয়া, এটা হচ্ছে ত্রিলোক। ঠিক আছে, ওকে। এরপরে দেখেন ত্রিফলা, ত্রিফলা মানে কি 3টা ফলের সমাহার, 3টা ফলের সমাহার। তাহলে এই যে 3টা ফলের সমাহার, পূর্ব পদে কি আছে? সংখ্যা আছে, এর জন্য এটাকে আমরা কি বলি? দ্বিগু সমাস বলি। কি বলি? দ্বিগু সমাস বলি। ঠিক আছে, ওকে। তাহলে দ্বিগু সমাসটা আমার মনে হয় আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এরপর আমরা চলে যাচ্ছি কর্মধারয় সমাসে। কর্মধারয় সমাসে কিছু টাইপ আছে, আবার কর্মধারয় সমাসে কিছু টাইপ আছে। টাইপগুলো কি? নাম্বার 1, আমি অন্য কালি ইউজ করছি। নাম্বার 1 মধ্য পদলোপী কর্মধারয় সমাস, নাম্বার 2 রূপক কর্মধারয় সমাস, নাম্বার 3 উপমান কর্মধারয় সমাস, নাম্বার 4 উপমিত কর্মধারয় সমাস। ঠিক আছে, এবার আমরা একটু দেখব কোনটাতে কি হয়। দেখেন মধ্য পদলোপী কর্মধারয়তে কি হয়? মধ্যের পদ, ব্যাস বাক্য থেকে জাস্ট মাঝখানের পদটাকে আমরা কেটে সরাই দিই, এটাকে বলি মধ্য পদলোপী, মানে মধ্যের পদ লোপ পায়, মধ্যের পদ লোপ পায়, ব্যাস বাক্য থেকে মধ্যের পদ লোপ পায়। মধ্যের পদ লোপ পেলে সেটাকে আমরা কি বলি? মধ্য পদলোপী কর্মধারয় সমাস। এরপরে দেখেন রূপক। আচ্ছা, মধ্য পদলোপী কর্মধারয় সমাসে দেখেন জ্যোৎস্না স্নাত রাত বা জ্যোৎস্না চিহ্নিত রাত, এই মাঝখানেরটাকে আমি কেটে দিছি, জ্যোৎস্না রাত হচ্ছে সমাস। তাহলে মাঝখানের পদকে কেটে দিলেই সেটা কি হয়ে যায়? মধ্য পদলোপী কর্মধারয় সমাস হয়ে যায়। এরপরে দেখেন রূপক কর্মধারয়। রূপক কথাটার মানে হচ্ছে কল্পনা যোগ বাস্তব, কল্পনা যোগ বাস্তব। তার মানে প্রথম পদটা হচ্ছে কল্পনা, জীবন। জীবন কি কোনোদিনও হাতে ধরছেন, খাইতে পারছেন, চোখে দেখতে পারছেন, টাচ করতে পারছেন? তার মানে যেটা ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়, সেই ব্যাপারটাই হচ্ছে কল্পনা। তাহলে জীবন হচ্ছে এখানে কল্পনা। আর প্রদীপ, প্রদীপ নিশ্চয়ই চোখে দেখেছেন, হাতে ধরেছেন, সামনাসামনি দেখা যায়, তাহলে এটা হচ্ছে বাস্তব। তার মানে রূপক কর্মধারয় হচ্ছে একটা কল্পনা, একটা বাস্তব। যেমন ধরেন বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু। দেখেন তো বিষাদ, বিষাদ মানে কি? উদাস, মন খারাপ। এটা কি ধরা যায়? ধরা যায় না। সিন্ধু মানে কি? সাগর। এটা অবশ্যই ধরা যায়, দেখা যায়। তার মানে একটা কল্পনা আর একটা বাস্তব। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে রূপক কর্মধারয় সমাস। ওকে, আচ্ছা। এরপরে দেখেন উপমান কর্মধারায় আর উপমিত কর্মধারায়। এখানে উপমান কর্মধারায় এবং উপমিত কর্মধারয়। ঠিক আছে, ওকে। আপু লাইভটা কি ডিলিট করে দিবেন ক্লাস শেষে? না, এই লাইভটা আজীবন রেকর্ডেড থাকবে, আপনি যতবার ইচ্ছা ততবার দেখতে পারেন। ওকে, দেখেন উপমান এবং উপমিত এই দুটোতে কি হয়? উপমান, উপমানে কি হয় দেখেন তো? উপমানে হয় হচ্ছে নাউন প্লাস অ্যাডজেক্টিভ। উপমানে হয় নাউন প্লাস অ্যাডজেক্টিভ। উপমিততে হয় নাউন প্লাস নাউন। উপমিততে কি হয়? নাউন প্লাস নাউন। নাউন প্লাস অ্যাডজেক্টিভ হচ্ছে উপমানে, আর উপমিততে হচ্ছে নাউন প্লাস নাউন। দেখেন তো কুসুম, কুসুম মানে কি? ফুল, তাহলে এটা একটা নাউন। কোমল, কেমন? কোমল, তাহলে এটা অ্যাডজেক্টিভ। নাউন প্লাস অ্যাডজেক্টিভ হলে উপমান। দেখেন ফুল, এটা কি? নাউন। কুমারী, কুমারী মানে কি? মেয়ে, তাহলে অবশ্যই এটাও একটা নাউন। তাহলে নাউন প্লাস নাউন হইলে সেটা কি বলেন তো? উপমিত কর্মধারয়। আর নাউন প্লাস অ্যাডজেক্টিভ হইলে সেটা কি? উপমান কর্মধারয়। ওকে, আচ্ছা ফাইন। দেন আমরা কর্মধারয়, কর্মধারয়টা ক্লিয়ার করেছি। কর্মধারয়ের পরে চলে যাচ্ছি অব্যয়ীভাব সমাসে। কোথায় চলে যাচ্ছি? অব্যয়ীভাব সমাসে। অব্যয়ীভাব সমাসে, ওকে। অব্যয়ীভাব সমাসে দেখেন প্রথমে উপসর্গ বসবে। দেখেন আ, আ, আর, উপ,
ঠিক আছে, উদ, এগুলো সবগুলোই কি বলেন তো, সবগুলোই উপসর্গ। প্রথম পদেই উপসর্গ বসবে, চোখ বন্ধ করে দাগায় দিবেন অব্যয়ীভাব। প্রথম পদেই দেখবেন উপসর্গ, তাহলে চোখ বন্ধ করে কি দেখবেন, অব্যয়ীভাব সমাস। দেখেন আলুনি, আলুনি মানে কি, নুনের অভাব। কোনো তরকারিতে যদি আমি লবণ কম দেই বা লবণ ছাড়া রান্না করি, আস্তাগফিরুল্লাহ, এটা তো ভাবতেও পারি না, তো এটাকে কি বলবো বলেন তো, এটাকে আমরা বলবো আলুনি, আলুনি রান্না। ওকে, আমরণ, আমরণ মানে কি, মরণ পর্যন্ত, তার মানে হচ্ছে এখানে কি পর্যন্ত বুঝাচ্ছে, সো এটা কি অব্যয়ীভাব সমাস। রক্তিম, রক্তিম মানে কি অল্প একটু রক্তিম, ঈষৎ রক্তিম, তাহলে এটাকে আমরা কি বলবো, অব্যয়ীভাব সমাস। উপজেলা, উপজেলা মানে কি জেলার মতো, কিন্তু জেলা না, জেলার মতো, তাহলে এটা কি বলেন তো, উপজেলা, এটা কি অব্যয়ীভাব সমাস। এরপরে দেখেন উদ্বেল, উদ্বেল হচ্ছে বেলাকে অতিক্রান্ত করে গেছে, সেটাকে আমরা বলি উদ্বেল। এখানে কি উপসর্গ আছে, উপসর্গ আছে, তাহলে এটা কি, এটা কি, এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। ওকে, আচ্ছা, দেন এরপরে আমরা যাচ্ছি বহুব্রীহি সমাসে। বহুব্রীহি সমাসে আমরা কি দেখতে পাবো, দেখেন তো, নতুন একটা মানে হচ্ছে আমাদেরকে পূর্বপদ পরপদ কোনোটাই আমরা প্রাধান্য দিচ্ছি না, নতুন একটা অর্থ প্রাধান্য দিচ্ছি, নতুন একটা অর্থ প্রাধান্য দিচ্ছি। দেখেন তো ঊর্ণনাভ, খুবই সুন্দর একটা নাম না, ঊর্ণনাভ। ঊর্ণনাভ মানে হচ্ছে উড়না নাভিতে যার, উড়না নাভিতে যার, তার মানে ঊর্ণনাভ মানে একটা মানুষকে বা একটা ব্যক্তিকে বা একটা প্রাণীকে ইন্ডিকেট করতেছে, তার মানে ঊর্ণনাভ হচ্ছে একটা সম্পূর্ণ নতুন একটা কিছুকে মিন করছে, সো এর জন্য এটাকে আমরা কি বলবো, বহুব্রীহি সমাস। এরপরে দেখেন কোলাকুলি, এই টাইপের যত টাইপের শব্দ পাবেন, কোলাকুলি, মারামারি, টানাটানি, তারপর হাতাহাতি, চুলাচুলি, পাড়াপাড়ি, লাথালাথি, ঘুষাঘুষি, শেষ হবে না আজকে যদি বলতে থাকি, এই টাইপের যত কিছু আছে, ঠিক আছে, যত কিছু আছে, ঠিক আছে, ধরাধরি, পড়াপড়ি, এই সবগুলোই হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাস। ঠিক আছে, পূর্ব পদে একটা আকার থাকবে, পরপদে একটা রস্যইকার থাকবে, সেম জিনিস, দেখেন সেম জিনিস, পূর্ব পদে একটা আকার, পরপদে একটা রস্যইকার, এবং এই জিনিসটাকে আমরা কি বলি, ব্যতিহার বহুব্রীহি সমাস। ব্যতিহার বহুব্রীহি সমাস, তার মানে ধরাধরি, চুলাচুলি, পাড়াপাড়ি, লাথালাথি, মারামারি, সবকিছুই কি ব্যতিহার বহুব্রীহি সমাস। দেন আমরা চলে যাচ্ছি অল্প প্রাণ। অল্প প্রাণ মানে কি, অল্প একটু প্রাণ যার, অল্প একটু প্রাণ যার, অল্প প্রাণ, তাহলে এটা কোন সমাস, এটা হচ্ছে বহুব্রীহি সমাস। দেন আমরা চলে যাচ্ছি অবিশ্বাস্য, যেটা বিশ্বাস করা যায় না সেটা কি অবিশ্বাস্য, সো এই যে যায় না, না বুঝাচ্ছি, না বুঝাইলে, না বাচক শব্দ আসলে সেটাকে আমরা কি বলি, নয় বহুব্রীহি। না বাচক কিছু আসলেই সেটাকে আমরা কি বলি, নয় বহুব্রীহি। ঠিক আছে, না বাচক শব্দ যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলি, নয় বহুব্রীহি বলি। প্রিয় আপু, হ্যাঁ আপনাদের প্রিয় আপু এবং আপনারাও প্রিয় জুনিয়র, প্রিয় শিক্ষার্থী। ওকে, 80-তে 20 যার, 80-তে 20 যার, তাকে কি বলা হয়, 80-20, 80-20, এবং এটা কি বলেন তো, বহুব্রীহি সমাস। দেখেন এক কথায় বহুব্রীহি সমাস হচ্ছে যে জিনিসটাকে মিন করে, মানে যে জিনিসটাকে বুঝাচ্ছে, সম্পূর্ণ নতুন একটা অর্থ প্রাধান্য দিচ্ছে, এই ব্যাপারগুলোকে বলা হয় বহুব্রীহি সমাস। ঠিক আছে, এই ব্যাপারগুলোকে বলা হয় বহুব্রীহি সমাস। ওকে ফাইন, এরপরে আমরা যাচ্ছি তৎপুরুষ বা কারকলোপী সমাস। তৎপুরুষ বা কারকলোপী, তৎপুরুষ সমাসে দেখেন ব্যাস বাক্য থেকে বিভক্তি চলে যাবে, বিভক্তি আছে, দেখেন এই যে আবার খেয়াল করে দেখেন নয়, এই যে নয়, তারপরে না, আমি একটু অন্য কালি ইউজ করছি, না, তারপর হচ্ছে নয়, এই টাইপের যত কিছু আছে, ঠিক আছে, নয়, না, নেই, ঠিক আছে, এই জিনিসগুলো থাকলেই সেটা নয় সমাস হয়ে যাবে। ঠিক আছে, না বাচক কোনো কিছু থাকলেই সেটা নয় সমাস হয়ে যাবে। ওকে, এরপরে দেখেন আম কুড়ানো। আম কে কুড়ানো, এই যে কে আছে, কে কোন বিভক্তি বলেন তো, কে হচ্ছে দ্বিতীয়া বিভক্তি, এজন্য আমকে কুড়ানো এটা কি, কি তৎপুরুষ বলেন তো, দ্বিতীয়া তৎপুরুষ, মানে ব্যাস বাক্যে যেই বিভক্তি থাকবে সমাসের নামও হবে সেই তৎপুরুষ। ঠিক আছে, বিভক্তির নাম অনুসারে তৎপুরুষের নাম হবে।
ওকে, দেখেন ইন্দ্রকে জয় করেছে যে, একটা নতুন কাউকে ইন্ডিকেট করছে যে, পকেট মারে যে, জলে জন্ম যার, ইন্দ্রকে যে জয় করেছে, এরকম যে যে করে যদি নতুন কিছু ইন্ডিকেট করে তাহলে সেটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। সেটাকে কি বলবো? উপপদ তৎপুরুষ সমাস বলবো। ঠিক আছে আপু, আরো কি লাইভ ক্লাস হবে? হ্যাঁ, পরবর্তীতে ধারাবাহিকভাবে আমাদের লিজেন কেয়ারে সব সময় লাইভ ক্লাস হতে থাকে। ওকে, খেয়া পারাপারের জন্য নিমিত্ত ঘাট, দেখেন নিমিত্ত বুঝাচ্ছে, নিমিত্ত বুঝালে সেটাকে আমরা কি বলি? চতুর্থী। কোন বিভক্তি বলি? চতুর্থী বিভক্তি। আর চতুর্থী বিভক্তি থাকলে সেটা কোন তৎপুরুষ হয়? চতুর্থী তৎপুরুষ হয়। চতুর্থী বিভক্তি থাকলে সেটা কোন তৎপুরুষ হয়? চতুর্থী তৎপুরুষ হয়। এরপর দেখেন গৃহে সে অস্ত্র, গৃহে সে অস্ত্র, সেটা কি? গৃহস্ত্র। গৃহে সে অস্ত্র মানে ঘরের মধ্যে যে অস্ত্রের মতো কাজ করে তাকে কি বলে? গৃহস্থ, মানে গৃহস্থ নারী। তো গৃহে সে অস্ত্র মানে, অস্ত্র মানে হচ্ছে স্থায়ী, মানে সে সব সময় ঘরের মধ্যে স্থায়ী, সে সব সময় ঘরে থাকবে। এই টাইপের মানুষগুলোকে কি বলি? হাউস ওয়াইফ, গৃহিণী বলি, গৃহস্থ বাড়ির বউ। তাহলে এটা কি বলেন তো? গৃহের মধ্যে যে স্থায়ী সেটাকে বলা হয় গৃহস্থ, এবং এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। কোন তৎপুরুষ? উপপদ। এগুলো কিন্তু বিভিন্ন সময় একাধিকবার বোর্ড পরীক্ষায় আসছে, সুতরাং প্রত্যেকটা শব্দ আপনাদের জন্য একদম ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ শব্দ। প্লিজ আপনারা দয়া করে প্রত্যেকটা শব্দ মনোযোগ দিয়ে দেখবেন, এবং এই বাড়ি কিন্তু এই প্রশ্ন থেকেই রিপিট চলে আসতে পারে। ঠিক আছে, এই শব্দ থেকেই রিপিট চলে আসতে পারে। ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে। অল ইন ওয়ান কোর্স, একটি কোর্সের মাধ্যমে দেখেন আমরা ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর ভার্সিটি, বিইউপি, রাজশাহী, চট্টগ্রাম এগ্রি মানে কৃষি বিশ্ববিদ্যালয়, জিএসটি, গুচ্ছ, সাস্ট, কেইউ কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সিওইউ, এইচএসটিইউ, এই সব কিছু মানে আমাদের 7 কলেজ আর কি, 7 কলেজ। এই সব কিছু মানে আপনি অ্যাডমিশনে অ্যাটলিস্ট চোখ বন্ধ করে আপনি যেই যেই জায়গায় পরীক্ষা দিতে চান, অ্যাডমিশনে চোখ বন্ধ করে যতগুলো বিশ্ববিদ্যালয়ে, জাতীয় বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল বিশ্ববিদ্যালয়, 7 কলেজ, ঢাকা ভার্সিটি, সকল সরকারি বিশ্ববিদ্যালয় যতগুলোতে চান্স পাইতে চান, যতগুলোতে পরীক্ষা দিতে চান, এই সবগুলোতে পরীক্ষা দেওয়ার জন্য আমরা মাত্র একটি কোর্স লঞ্চ করেছি, এবং একটি কোর্সের মাধ্যমে আপনি সবগুলো কোর্সে, সবগুলো ভর্তি পরীক্ষায় আপনি পরীক্ষা দেওয়ার মতো প্রস্তুতি নিতে পারবেন ইনশাল্লাহ, এই একটি কোর্সে যদি ভর্তি হন। সুতরাং একটি কোর্সেই ভর্তি হতে হলে আমাদের অবশ্যই লিজেন কেয়ারের ফেসবুক পেজে যোগাযোগ করতে হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন, অথবা আমাদের ফেসবুক পেজে বা লাইভে কিন্তু আপনারা মেসেজ দিয়ে রাখতে পারেন। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের যে সমাসের ক্লাসটা, ছিল সমাসের ক্লাসটা, সেটা আশা করি আজকে এতটুকুই শেষ, এতটুকুই হলো আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত যে সমাসের কনসেপ্টটা, সেটা আমরা আজকের একটা ক্লাসে কমপ্লিট করেছি। এবং এই যে এইচএসসির যে টপিকটা, এইচএসসির যে সিলেবাসটা, সেটা কিন্তু খুবই অল্প সিলেবাস। অ্যাডমিশনে কিন্তু বিশাল সিলেবাস থাকবে, বিশাল, কোনো কুল কিনারা পাবেন না। সো ইনশাল্লাহ আপনারা যদি অল ইন ওয়ান কোর্সে ভর্তি হন, ইনশাল্লাহ আমরা থাকবো আপনাদের সাথে, এবং পুরো টাইম জুড়ে আমরা আপনাদেরকে দিক নির্দেশনা দিব ইনশাল্লাহ। আপনারা এইচএসসি প্রস্তুতি নেন, এইচএসসি পরীক্ষা ভালোভাবে দেন, এবং এরপরে দেখা হয়ে যাবে অ্যাডমিশনে আমাদের সাথে। সুতরাং সুন্দর মতো পরীক্ষা দেন, সুন্দর মতো প্রিপারেশন নেন। সমাজের আজকের ক্লাসটা এতটুকুই ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত আপুর সাথে থাকার জন্য, মনোযোগ দিয়ে ক্লাস করবার জন্য। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সাথে দ্রুত 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 আবারও দেখা হয়ে যাবে। আজকের ক্লাস এতটুকুই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।